নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। মেসি সব ঘেঁটে দিয়েছে, মেসি মেস করে দিয়ে গেছে রাজনীতির অঙ্কটাকেও। শুধুমাত্র খেলার ময়দানে নয়, বিশৃঙ্খলা নয়, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুলিশের যে ইকুয়েশন সেটাকেও মেসির এই কাণ্ড ঘেঁটে দিয়ে চলে গেছে। পুলিশের সমর্থনেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন, ক্ষমতায় থাকেন, ক্ষমতায় এসেছিলেন, এমনটাই অভিযোগ। এবং সেই অভিযোগ যে একেবারে ফেলে দেওয়ার মতন এমনটা কিন্তু নয়। বারংবার সেটা প্রমাণ হয়েছে, বারংবার সেই অভিযোগ উঠেছে, তারপরেও পুলিশ কিন্তু থেকেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। কিন্তু আজকে পুলিশের যে উঁচু তলা অর্থাৎ আইপিএস যে গোষ্ঠী, বর্তমানে পুলিশের যে নিচু তলা রয়েছে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর সেই আগের মতো নেই। কয়েকজন চটিচাটা থুড়ি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ভাষা নয়, শুভেন্দু অধিকারীর ভাষা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় বিশ্বস্ত পুলিশ, সেই সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে কমছে। এই বিশ্বস্ত পুলিশের সংখ্যা যত দিন এগোচ্ছে তত দিন কমছে। পুলিশের আইসি লেভেলের থেকে নিচু এবং মোটামুটি পুলিশের নিচু তলাটা পুরোটাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে। চাকরি করতে গেলে যেটুকুন করতে হয়, যেটুকুন বিশ্বাসযোগ্যতা দেখাতে হয়, সেটা তাদের আছে। কিন্তু মনে মনে অনেকেই, পুলিশ কর্তারাও আমাকে ফোন করেন, অনেকেই হোয়াটসঅ্যাপে কল করেন, তারা তাদের মনের কথা বলেন। কি কথা হয় সব কথা বলবো না, অনেক ভিতরের ব্যাপারগুলো তারা বলেন, কেউ কেউ অনেক কিছু ইঙ্গিত দেন। কিন্তু এটা সত্যিই যে পুলিশের উঁচু তলার আইপিএস লেভেল যারা রয়েছেন, যারা এসিপি, ডিসি, কমিশনার এবং তারও উপরে যারা আছেন, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেই বেশি ছিলেন। তাদের মধ্যে একটা অংশ অবশ্য নিউট্রাল হওয়ার চেষ্টা করছেন অনেক দিন ধরে। কিন্তু পুলিশের চাকরি তো, উর্দিটা বাঁচাতে গেলে অনেক কিছু করতে হয়, অনেক সময় এমনটা শোনা যায়। কিন্তু এখন যেটা হচ্ছে, পুলিশ কর্তাদের এই শোকজ করে পুলিশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় প্রশ্ন তুলে দিয়েছেন। কাজ থাকলে কাজই, কাজ ফুরালে পাজি। যতক্ষণ কাজ আছে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করে নেন, তারপর কিন্তু বিপদের দিকেই ঠেলে দেন। এই যে পুলিশ কর্তাদের মমতা বন্দ্যোপাধ্যায় শোকজ করলেন, কতটা বিপদে ফেলে দিলেন সেটা আজকে ব্যাখ্যা করব আপনাদের। কিন্তু তার আগে বলে দিই যে আপনারা জানেন যে ডিসি অনিশ সরকার বিধাননগর পুলিশ কমিশনারেটের, যিনি যারা চাকরি প্রার্থীরা ছিলেন তাদের উপরে লাঠিচার্জে অভিযুক্ত আছেন। এছাড়াও মুকেশ কুমার বিধাননগর পুলিশের যিনি কমিশনার আছেন, এবং রাজীব কুমার ডিজিপি, উত্তরপ্রদেশে যার জন্ম, 1999 ব্যাচের উনি পুলিশ কর্তা। এদের বিরুদ্ধে যে শোকজের নোটিশটা এসেছে, তারপর কিন্তু পুলিশ মহলে ভূমিকম্প নেমে এসেছে যে এটা হওয়া কাম্য ছিল না। পুলিশ যেভাবে নিরলসভাবে জনগণকে যতটা সেবা করার, তার থেকে অনেকটা বেশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সেবা করে, এমনটাই অভিযোগ ওঠে। পুলিশ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিঃশর্তভাবে সমর্থন করেছে অতীতের দিনগুলোতে, তারপরেও কি এটা কাম্য ছিল? এতগুলো পুলিশের বিরুদ্ধে শোকজ নোটিশ ঠিক কেন? আসলে জানেন তো, এটা বলে তৃণমূলের লোকেরাই বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সব চালটা নিজের হাতে রেখে দেন। একটা এক্সক্লুসিভ তথ্য আপনাদেরকে দিই। আমাদের প্রিয় রাজীব বাবু, যার বিরুদ্ধে সারদা তদন্তে অনেক রকম অভিযোগ রয়েছে, যার বিরুদ্ধে শিলংয়ে যিনি গিয়েছিলেন তদন্তের স্বার্থে, যার হয়ে পুলিশ স্বয়ং ময়দানে নেমেছিল। আমার মনে আছে দিনটা, আমরা বেশ কয়েকজন, 3-4 জন প্রথম সাংবাদিক যারা রাজীব বাবুর বাড়িতে যখন সিবিআই হানা হয়েছিল তখন আমরা পৌঁছেছিলাম। কেন পৌঁছেছিলাম সেটা একটা অন্য গল্পের বিষয়, অন্য একটা আলোচনার বিষয়। কিন্তু আমরা সেদিন সিবিআই এর সঙ্গে সঙ্গে পৌঁছেছিলাম, সিবিআই এর গাড়ির সাথে। মমতা বন্দ্যোপাধ্যায় 15 মিনিটের মধ্যে উপস্থিত হয়ে গেছিলেন, এমনকি সিবিআই এর কর্তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল থানায়। সেই দৃশ্য আপনাদের মনে থাকবে, তারিখটা ছিল 2019 সালের 3রা ফেব্রুয়ারি, এবং সেই রাতটা ছিল খুব ভয়ঙ্কর। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের সঙ্গে পুলিশের সঙ্গে যে নেক্সাস, আঁতাত, সেটা একেবারে ওপেন হয়ে গিয়েছিল। এবং সেই আঁতাত কেন ছিল, লোকে অনেকে বলে যে এর পিছনে সারদার বিপুল অঙ্ক, যেটা তৃণমূলের তহবিলে গেছিল, অন্যায় অবিচারভাবে হয়েছিল, সেটা নাকি এর কারণ ছিল। এবং কুণাল ঘোষ বলেছিলেন সারদার বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তদন্ত আজ অব্দি কমপ্লিট হয়নি, ফলে টাকা কে খেয়েছিল, কোন টাকা কোথায় গেছিল কেউ জানে না। কিন্তু আপনারা যদি সৎ পথে রোজগার করতে চান, আপনাদের জন্য একটা অপশন আমার কাছে আছে। আপনারা কমেন্ট সেকশনে প্রায় জিজ্ঞাসা করেন, দাদা আয় কিভাবে বাড়ানো যায়? কারণ আজকাল যতই ভালো চাকরি হোক না কেন, বাড়তি খরচের সামনে বেতন সব সময় কম পড়ে যায়। তাই সবাই ভাবেন যদি কোনো অতিরিক্ত আয়ের উপায় হতো কতই না ভালো হতো। আজ এমনই একটি উপায়ের খোঁজ দেব
যা একদম জেনুইন, যার মাধ্যমে আপনি নিশ্চিন্তে টাকা কামাতে পারবেন। মার্কেট ওলফ অ্যাপ, এটি একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ যা ভারতে খুব দ্রুত জনপ্রিয় হচ্ছে। চলুন আমি আপনাকে দেখাই এই অ্যাপটি কিভাবে ব্যবহার করতে হয়। প্রথমে এই অ্যাপটা আমি ডাউনলোড করে নিলাম, তারপর লগ ইন করলাম, তারপর ফলো ট্রেন্ডে ক্লিক করলাম। এটি আপনাকে বাজারে চলমান লাভজনক ট্রেন্ড দেখায়, আর এক ক্লিকেই আপনি সেগুলো ফলো করতে পারবেন। এখানে আপনি খুব কম ইনভেস্টমেন্ট থেকেও ট্রেডিং শুরু করতে পারবেন। যেখানে অন্য অ্যাপগুলো সবসময় বলে এত ইনভেস্ট করো, অত ইনভেস্ট করো, সেখানে মার্কেট ওলফ আপনাকে ছোট অঙ্ক থেকেই ট্রেড শুরু করার সুযোগ দেয়। আর যদি আপনাদের ভয় লাগে যে বড় ক্ষতি হয়ে গেলে কি হবে, তারও সমাধান আছে এখানে। কারণ এই অ্যাপে ইনবিল্ট স্টপ লস ফিচার আছে, যার মাধ্যমে আপনি নির্দিষ্ট লেভেলে আপনার ক্ষতিটা পৌঁছে গেলেই ট্রেড থামিয়ে দেওয়া সম্ভব হয়, যাতে বড় ধরনের কোনো ক্ষতি না হয়। দেখুন, প্রফিট ট্রেন্ড অনুযায়ী বাড়ছিল, আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম, আর সমস্যার সমাধান হয়ে গেল। মাত্র কয়েক মুহূর্তে 1306 টাকার প্রফিট বুক হয়ে গেল। এই পুরো সুবিধা আপনি মাত্র 99 টাকায় লাইফ টাইম ফ্রির মাধ্যমে ব্যবহার করতে পারবেন, সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত। মার্কেট ওলফ অ্যাপ আপনাকে ফ্রি রিকমেন্ডেশনও দেয়। দেখুন, জুনে 70,468 টাকা, জুলাইয়ে 59,696 টাকা, অক্টোবরে 58,207 টাকা, আর নভেম্বরে একদিনে 14,142 টাকার প্রফিট বুক হয়েছে। এবং এই প্রফিটের উপর মার্কেট ওলফ কোনো কমিশন নেয় না। মার্কেট ওলফ অ্যাপ 20 লক্ষের বেশিবার ডাউনলোড হয়েছে, ফলে অনেক মানুষ এই অ্যাপ ডাউনলোড করে তাদের ফিনান্সিয়াল ফিউচার একেবারে সিকিউর করেছেন। লিঙ্কটি ডিসক্রিপশন বক্স আর কমেন্টে পিন করা আছে। গো অ্যান্ড চেক আউট মার্কেট ওলফ। এবার ফিরে আসি মূল বিতর্কে। সারদা তদন্ত তো যেমন হলো তেমন হলো, কিন্তু সেই সারদার সময় আপনাদের মনে থাকবে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসলেন, রাজীব কুমারও সেই পাশে কোনায় ছিলেন। অনেকে বলেন রাজীব কুমারও ধর্নায় ছিলেন, মুখ্যমন্ত্রী বলেছেন না, সে ধর্নায় নেই, দেখো কোনায় আছে। রাজীব কুমারের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার সওয়াল করেছেন, বলেছেন রাজীব হচ্ছে সব থেকে সেরা অফিসার। রাজীব কুমার যে সত্যি ভালো অফিসার, এতে কোনো সন্দেহ নেই। আমি যে যতক্ষণ পুলিশ কর্তাকে চিনি, যে কজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে রাজীব কুমার সত্যি খুব দক্ষ অফিসার। তার এনআইএতে থাকা উচিত ছিল, আরএনএডব্লিউতে থাকা উচিত ছিল, সত্যি তার থাকা উচিত ছিল। কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনোভাবে তিনি জড়িয়ে গেছেন আষ্টে পৃষ্ঠে, তারপর আর বেরোতে পারেননি। রাজীব কুমার আইটিটাকে খুব ভালো বোঝেন, টেকনোলজিকে খুব ভালো বোঝেন। এই যে বর্তমানে আপনারা দেখেন না যে বিভিন্ন জায়গায় ফাইন নেওয়ার জন্য যে পস মেশিনগুলো রয়েছে, তিনি এটা, আমি যখন সাংবাদিকতায় প্রবেশ করেছি সেই সময় তিনি এগুলো ভাবছিলেন। আজ থেকে বছর 14-15 আগে তিনি এগুলো নিয়ে ভেবেছিলেন। তখন তিনি কিন্তু পুলিশের এত উঁচু জায়গায় ছিলেন না। বিধাননগর পুলিশ কমিশনারেটে যখন এসেছেন, তিনি টেকনোলজি ব্যবহার করে অনেক ক্রাইম ডিটেক্ট করার অনেকগুলো পন্থা অবলম্বন করেছিলেন। যাই হোক, সেটা একটা অন্য আলোচনার বিষয়, তার দক্ষতার বিষয়। কিন্তু এরপরে কি হলো? আজকে কেন এই রাজীব কুমারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নাম কওয়াস্তে হলো, তদন্ত বসিয়ে দিলেন জানেন? খোলসা করব রহস্যটা। রহস্যটা হচ্ছে, এই জানুয়ারিতেই রাজীব কুমার রিটায়ার করছেন। জানুয়ারি 2026, ভোটের ঠিক আগে আগে। রাজীব অনেক কিছু জানেন, রাজীবের হাতে অনেক তথ্য আছে, অনেক প্রমাণ আছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপদে ফেলে দিতে পারে। আমি জানি না কি আসলে ঘটনাটা কি, কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে, অনেকেই এটা সন্দেহ প্রকাশ করছেন, সন্দেহ দানা বাঁধছে যে রাজীব কুমারকে রিটায়ার হওয়ার পরেও হাতে রেখে দিতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্তত নির্বাচন অবধি। উত্তরপ্রদেশের বাসিন্দা রাজীব কুমার, পশ্চিমবঙ্গে কি তার কোথাও বাড়ি আছে আমরা জানি না, জানার প্রয়োজনও নেই, সেটা এই আলোচনার বিষয়ও নয়। কিন্তু রাজীব কুমার যদি রিটায়ার হয়ে যান, তখন তাকে আর গ্রিপে রাখা যাবে না, বাগে আনা যাবে না। পুলিশের চাকরি, খুব একটা তিনি তাকে এক্সটেনশনও দিতে পারবেন না, বা দিলেও তিনি নেবেন কি নেবেন না সেটা রাজীব বাবুর একান্ত আলাপ আলোচনার বিষয়। কিন্তু তদন্ত যদি চলে, তাহলে রাজীব অন্তত ভোট অবধি বেগরবাই করবেন না। এবং এই তদন্ত কমিটি দীর্ঘায়িত হবে, আপনারা মিলিয়ে নেবেন। এর আগে যতগুলি সিট গঠন হয়েছে দীর্ঘায়িত হয়েছে। এর আগে যতগুলি এরকম কমিটি তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটা কমিটির ফলাফল আজ অব্দি আপনারা জানতে পেরেছেন? আবারও বলছি, দেখানো কমিটি, লোক দেখানো। কিন্তু লোক দেখানো কমিটির পিছনে রাজনীতিটা অনেক গভীর। পুলিশের মনে যে ষড়যন্ত্রগুলো যে দানা বাঁধছে, পুলিশ যে ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা করলেন সেটা কি সঠিক কাজ করলেন, পুলিশের একাংশের মনে যে প্রশ্ন উঠছে, সেগুলোকে চাপাতে হবে।
পুলিশের মধ্যে যাতে বিদ্রোহ দানা না বাঁধে, পুলিশকেও যেভাবে তৃণমূলের একটা শাখা সংগঠনে পরিণত করা হয়েছে সেটা যেন আরো দীর্ঘায়িত করা যায়, তার জন্যই কি এই তদন্ত? তার জন্যই কি তদন্তের নামে আলটিমেটলি রাজীব বাবুকে হাতে রেখে দেওয়া, পুলিশদের হাতে রেখে দেওয়া, যে তুমি রিটায়ার হয়ে গেলেও আমার হাতের বাইরে বেরোতে পারবে না, তোমার উপরে ঝুলবে একটা তদন্ত? এবং তদন্ত করছে কারা? তদন্তে কিচ্ছুটি আসবে যাবে না, যা তৃণমূল সুপ্রিমো চাইবেন সেটাই আসবে। তৃণমূল সুপ্রিমো এবার কি চান সেটা আমরা জানি না। সবচেয়ে বড় ব্যাপার হলো তদন্ত করছে কারা? রাজীব বাবুর অধস্তন পুলিশ অফিসার। তার সুপিরিয়র তো কেউ এ রাজ্যে তদন্ত করার মতন জায়গায় নেই, তদন্ত করবে তার নিচুতলার অফিসাররা। কি তদন্ত হবে আপনারা বুঝতেই পারছেন, ধপের তদন্ত। অন্যদিকে তদন্ত হলো না সেখানে থাকা দুই মন্ত্রীর বিরুদ্ধে, এক সুজিত বোস, এক অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অব্যাহতি দিয়েছেন, সাময়িক অব্যাহতি। সেখানে ক্রিয়াঞ্জন লিখছেন যে তিনি ওই রেজিগনেশনের যে লেটারটা লিখলেন তাতে লেখা আছে ক্রিয়াঞ্জন ক্রিয়ামন্ত্রী এটসেট্রা এটসেট্রা, মেসি সেখানে পেছনে লিওনেল নেই, যাই যা খুশি লিখেছেন। মানে মাধ্যমিকের পরীক্ষায় যদি এই খাতা কেউ দেখতো বা বাংলার পরীক্ষায় এই খাতা কেউ দেখতো তাহলে 2-3 নম্বরের বেশি দিত না 10-এ, এটা আমার মনে হয়। এবং সবচেয়ে বড় কথা, অব্যাহতি দিলেন, তিনি কিন্তু তদন্তের আওতায় এলেন না। পুলিশ কিন্তু দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর পুলিশের একটা অংশ ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন কি দ্বিচারিতাই না করলেন। যারা সরাসরি তৃণমূল করে, যারা তৃণমূলের জার্সি পরে তৃণমূল করে, তারা অব্যাহতি পেল, তদন্ত তাদের বিরুদ্ধে কিছুই হলো না। আর যারা উর্দি পরে, জার্সি না পরে উর্দি পরে যারা তৃণমূলের পারপাস সলভ করেছে বলে অভিযোগ, তাদের বিরুদ্ধে তদন্ত হলো। পুলিশও দেখুক যে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন কাজ থাকে ততদিনই ব্যবহার করেন, যেদিন প্রয়োজন ফুলে যায় তারপর কাজকলা চিনতেও পারেন না। মুকুল রায়কে দেখছেন না? মুকুল রায় তৃণমূলের নাম্বার 2, তৃণমূল দলটাকে চালাতেন, পুলিশকে চালাতেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজনীতি করে বেড়াতেন, বিরোধী রাজনীতি। এমনকি সরকারে আসার পরও দলের সবটা দেখতেন মুকুল রায়। আজকে তিনি অসুস্থ, দল ছেড়েছেন, চলে গেছেন, আবারও দলে এসেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ, মুকুল রায়কে দেখতে কি একদিনও সময় ব্যয় করেছেন? উত্তর হচ্ছে না। অনেক মানুষ, আজকে সোনালী গুহ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিলেন। হতে পারে সোনালী গুহর মনে অনেক রকম দুঃখ আছে, আবেগ আছে, কষ্ট আছে, সোনালী গুহ সেগুলো বলতে পারছেন, বলছেন, হতে পারে তিনি বলছেন, বিষাদগার করছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদিনও মনে রাখলেন না সোনালী গুহ ছায়া সঙ্গী হিসাবে কিভাবে তারা প্রাণ রক্ষা করেছেন বেশ কয়েকবার বাম আমলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় যখন লাঠি পড়ছে সোনালী গুহ জড়িয়ে ধরেছিলেন, নিজের পিঠে লাঠির বাড়ি খেয়েছিলেন। সেই কৃতজ্ঞতা বোধ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই? আছে কি? এই প্রশ্ন যদি করি তাহলে কি অন্যায়? এরকম ভুরি ভুরি উদাহরণ আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ ফুরিয়েছে, ভুলে গেছেন, শুধু চেয়ারকে ভালোবাসেন। এমনকি অনেকে বলে যে ভাইপোকে মমতা বন্দ্যোপাধ্যায় ছেলের মতন ভালোবাসেন, সন্তানের মতন ভালোবাসেন, কিন্তু সেটা নিয়েও প্রশ্ন আছে। তাই যদি হতো তাহলে একটা ডেপুটি চিফ মিনিস্টারের পদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারতেন না? অভিষেক তো অনেক মঞ্চে বলেছেন তিনি সময় আসলে দায়িত্ব নিতে চান, দায়িত্ব নিতে প্রস্তুত। দল দায়িত্ব দিতে চাইলে তিনি দিতে প্রস্তুত, অর্থাৎ তিনি আগ্রহ প্রকাশ করেছেন। দাও দাও মা, ভিক্ষের ঝুলি সামনে নিয়ে তিনি বলেছেন, কিন্তু মাতৃদেবী, পিসিমণি, মায়ের মতোই তো, পিসিরা তো মায়ের মতোই হয়, তিনি কিন্তু সেই ভিক্ষের ঝুলিতে একটা ডেপুটি সিএম এর পদটা কিন্তু দেননি। এটাই হচ্ছে বাস্তব, রাজনীতিতে এমনই হয়। এবং অনেকে বলছে যে এই রাজীব কুমারও মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দের নন। এবং এই মুকেশ কুমার বাবুও বিধাননগর পুলিশ কমিশনারের যিনি কমিশনার রয়েছেন, তিনিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি খুব সুনজরে নেই এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। তিনি নন ভাইপো বাবুর সুনজরে, এবং যারা তার অধস্থান রয়েছেন তারা তো তাদেরই কথা শুনে চলছেন। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য রাস্তা প্রস্তুত করছেন? যে তোমার আগে আপনারা দেখেছেন যে দলের যতগুলি বয়স্ক লোক ছিল, অভিষেকপন্থী লোকগুলো ছিল না, যারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থী, তাদের ধীরে ধীরে দলে কিন্তু জায়গা কমানো হয়েছে। ববি হাকিম থেকে শুরু করে, এই অরূপ বাবু থেকে শুরু করে, সৌগত রায় থেকে শুরু করে, শোভনদেব বাবু,
যারা অভিষেকপন্থী নন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে পাতা কেটেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়েরও বয়স হচ্ছে, ৭৫ বছর বয়স হয়ে গেছে, শরীর আর আগের মতো সায় দেয় না, আগের মতন র্যালি করতে পারেন না, এমনকি মঞ্চেও আগের মতন হাঁটতে পারেন না, হাঁটলে পাটা বেঁকে যায়। আমি কোনো ব্যঙ্গ করছি না তার শারীরিক দুর্বলতাকে, বয়স হলে এগুলো হয়। সেই আগের মতন সক্ষমতা নেই। মমতা বুঝতে পারছেন যে আমাকে এবার কিন্তু পরবর্তী প্রজন্ম তৈরি করতে হবে, অভিষেক যখন মাঠে বসবে তার যেন কেউ বিরোধী না থাকে। এর জন্যই কি ধীরে 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 মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিশ্বস্ত মানুষগুলোকে আস্তে 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 দায়িত্ব থেকে সরিয়ে দিচ্ছেন। আমরা জানি না, এর উত্তর আপনারা আরো ভালো দিতে পারবেন, কিন্তু যা মনে হচ্ছে সেটা আপনাদেরকে বলছি। এবং এই যে মেসি বিতর্কে, এখানে কিন্তু কুণাল ঘোষের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। কুণাল ঘোষ একটা রহস্যময় চরিত্র। এই সারদা নারদা নিয়ে যখন আপনাদের সামনে বলছি কথা, তখন কুণাল ঘোষের কথা না বললে আপনারা পছন্দ করেন না অনেকেই, আমি দেখি কমেন্ট করেন তার বিরুদ্ধে, অনেকে তার আবার পছন্দ করতেও পারেন কোনো কারণে, আমি জানি না। কিন্তু কুণাল ঘোষ সারদা কাণ্ডের একটা অন্যতম রহস্যময় ক্যারেক্টার। গ্রেফতার হয়েছেন, এবং তাকে কে গ্রেফতার করেছিলেন, কার আমলে? বিধাননগরে তখন পুলিশ কমিশনার এই রাজীব বাবু ছিলেন, রাজীব বাবুর আমলেই গ্রেফতার হয়েছিলেন। এই থানা ওই থানা বিধান, বলো, বাড়ি চল যাও। ঠিক ঠিক ঠিক। এই থানা ওই থানা ৪০-৫০টা কেসে কুণাল ঘোষকে ট্যাগ করে দেওয়া হয়েছিল। কুণাল ঘোষের জীবন অতিষ্ঠ করে দিয়েছিলেন এই রাজীব কুমার। সেই সময় আমি একটি দৈনিক সংবাদপত্রে ছিলাম, নিজের চোখে নিজের কানে যেগুলো আপনারা টিভিতে দেখেছেন সেগুলো নিজের চোখে নিজের কানে দেখেছি ময়ূখ ভবন আদালতের সামনে থেকে। একজন সাংসদ, তিনি কিন্তু তখনও সাংসদ ছিলেন, রাজ্যসভার সাংসদ, তৃণমূলের সাংসদ, সাংসদ সাংবাদিক আমরা বলতাম তাকে। সেই কুণাল ঘোষ চিৎকার করে করে আমার সামনে বলেছিলেন সারদার অন্যতম বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। জেলো পাহাড়ে বৈঠক হয়েছিল, চিৎকার করতে করতে বলেছিলেন, আমি পুরো নাম বলছি না, সেই সময় থানায় একজন আইসি ছিলেন, সম্ভবত নর্থ থানা, কুমার নাম ছিল তার, তার টাইটেলটা কামার ছিল। সেই পুলিশ অফিসার লম্বা চওড়া, কিভাবে তাকে টানতে হিচড়াতে নিয়ে গেলেন, পরে তিনি বিধাননগর পুলিশে অনেক সিনিয়র পোস্ট পেয়েছিলেন। এই কুণাল ঘোষকে কিভাবে হ্যাচড়ানো হতো, টানা হতো, কিভাবে তার কণ্ঠরোধ করা হতো আমরা দেখেছিলাম। কুণাল ঘোষ সেই সময় সব কথাগুলো বন্দির ডায়েরিতে লিখে রেখেছেন, এবং তারপরেও কথা হয়েছে অনেক সময় কুণালদার সঙ্গে। তো কুণালবাবু তখন বলেছেন যে আমি কিন্তু সব মনে রেখেছি। এমনকি তার অতীতের ফেসবুক পোস্টগুলোতে, এবছরেও বেশ কয়েকটা ফেসবুক যদি পোস্ট আপনারা দেখেন, সেই সময়কার সেই দিনগুলো স্মৃতি যখন তার ফেসবুকের পাতায় উঠে আসে, তিনি বলেন যে তিনি কিন্তু ভোলেননি। অনেকে তার চরিত্রকে শকুনের চরিত্র, মহাভারতের চরিত্রের সঙ্গে তুলনা করে। আমরা জানি না কোনটা বাস্তব, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কিন্তু কিছু কিছু কথাগুলো তার সবসময় কিন্তু মিলে যায় সেই শকুনের ক্যারেক্টারের সাথে। এই যে মেসি বিতর্কে কুণাল ঘোষই সবার প্রথম ছবি লোভীদের কথা বলেছেন, যে এই ঘটনা হওয়া উচিত ছিল না, সেলফি তোলার এই হিড়িক ওঠা উচিত ছিল না। একজন মুখপাত্র হিসেবে দলকে তো ডিফেন্ড করার কথা, অথচ দলকে তিনি ডিফেন্ড করেননি। মানবতার কথা হোক বা যে কোনো কারণে হোক, পুরনো স্মৃতি আবার মনে পড়া হোক, দলকে কিন্তু মাঝে মধ্যেই বিড়ম্বনায় ফেলে দেন কুণাল ঘোষ। আর ভোট যত এগিয়ে আসে কুণাল ঘোষ দলকে ততটাই বিড়ম্বনায় ফেলেন। আপনার মনে থাকবে যে শেষ লোকসভা নির্বাচন 2024-এ তার মনে হয়তো বাসনা হয়েছিল তিনি প্রার্থী হবেন। সে কথা প্রকাশ্যে তিনি কখনো বলেননি ঠিকই, কিন্তু উত্তর কলকাতার যিনি প্রার্থী সুদীপ বাবুর বিরুদ্ধে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টানা প্রচার করে গেছিলেন কুণাল ঘোষ। একটা সময় এমন আসে যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত কুণাল ঘোষকে চুপ থাকতে বলেছিলেন। কুণাল ঘোষের আপনাদের মনে থাকবে সেই সময় মুখপাত্রর নাকি কি একটা পদ ছিল, সেই পদ চলে গেছিল, তাকে সেন্সর করা হয়েছিল দলের তরফে, সম্পাদকের পদ চলে গেছিল। পরে অবশ্য কবে ফিরে এসেছে, কবে কি হচ্ছে সেটা আপনারা সবই ভালো জানেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্টারফেয়ার করতে হয়েছিল। মাঝে মধ্যে তিনি যেসব কাজগুলো করেন তাতে দল বিড়ম্বনাতেই পড়ে। স্বাভাবিকভাবেই এই সারদার কথা যখন মনে পড়ল,
লাল ডায়েরি, একটা পেন ড্রাইভ, এইগুলো নাকি লুকিয়ে রাখা হয়েছে কুণাল ঘোষই বলেছিলেন। এবং সারদা সেই সময় তদন্তকারী সিটের যে অফিসার ছিলেন রাজীব কুমার, যিনি আজকে ডিজিপি, যার বিরুদ্ধে আবার এই মেসির বিতর্কের সময় মনে পড়ে গেল যে তিনি এখন যেহেতু তাকে শোকজ করা হয়েছে, মনে পড়লো সেই সব কথাগুলো, যে এই কথাগুলো তো কুণাল ঘোষই জানিয়েছিলেন, আমাদের কুণাল ঘোষই বলেছিলেন যে এই সমস্ত জিনিসগুলো লোপাট হয়েছে এবং রাজীব বাবুর নেতৃত্বে নাকি লোপাট হয়েছে। সত্যি মিথ্যা কোনোদিন সামনে আসেনি, কবে সামনে আসবে আমরা জানি না। অনেক পুলিশ কর্তা, অনেক এনএসএ কর্তা, অনেক এনআইএর অফিসার, রয়ের অফিসার, এরা কিন্তু যখন রিটায়ার হয়ে যান অনেক সত্যি কথা লেখেন। রাজীব বাবু কি তার আত্মজীবনীর বইতে কথাগুলো লিখবেন? সেটা তো সময় বলে দেবে। কিন্তু আমরা যেটা বলছি, পরিস্থিতি কিন্তু খুব জটিল। পুলিশের মনে কিন্তু সন্দেহ বাড়তে শুরু করেছে, মনে কিন্তু বিদ্রোহের আগুন জ্বলতে শুরু করেছে, যে এত পারপাস সার্ভ করার পরেও, এত কিছু করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কাজ মিটে গেলেই আর চেনেন না। আপাতত এখানেই শেষ করছি বন্ধুরা। এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। মার্কেট উলফ অ্যাপ ভারতে খুবই দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এটি 20 লক্ষের বেশি বার ডাউনলোড হয়েছে। ফলে আর দেরি করবেন না, আজই এই অ্যাপের মাধ্যমে আপনার ট্রেডিং জার্নি শুরু করে দিন। লিঙ্কটি ডেসক্রিপশন বক্স আর কমেন্টসে পিন করা আছে। এখনই ক্লিক করুন এবং ডাউনলোড করুন মার্কেট উলফ অ্যাপ। আমাদের এই লড়াইয়ে যদি আপনারা অংশীদার হতে চান, তাহলে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আমাদের সাপোর্ট করতে পারেন। আমাদের জিপে নাম্বারে আপনারা যে কোনো অর্থ সাহায্য পাঠাতে পারেন। আমরা অর্থ সাহায্য কালেক্ট করেছি এবং আজকে ঘোষণা করছি, আমরা বলছিলাম একটা ভালো কাজে ব্যবহার করব। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনারা এর পক্ষে বা বিপক্ষে মতামত দিতেই পারেন, যে সৌমিক গোলদার, হিন্দুবীর, যে ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস খাইয়ে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, যাকে শুভেন্দু অধিকারী সম্মানে ভূষিত করেছেন, সেই সৌমিক গোলদারকে আমরা একটা অর্থ সাহায্য পাঠাবো। আপনারা যত সুপার চ্যাট পাঠিয়েছেন এই মাস অবধি, 1 সপ্তাহ পর সৌমিক গোলদারের সঙ্গে দেখা করার কথা রয়েছে, সেদিন অবধি যত সাহায্য আমরা পাবো তার সঙ্গে আমিও কন্ট্রিবিউট করব। খুব একটা সাহায্য, যে টাকাটা আসে সেই সংখ্যাটা কম, রাশিটা এমন কিছু বেশি নয়। ফলে সৌমিকের পাশে আমরা দাঁড়াচ্ছি। আপনারা যা সাহায্য আমাদের পাঠাবেন সেই পুরো সাহায্য রাশিটা আমরা সৌমিক গোলদারের হাতে তুলে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে।